ওকে, আমরা এলআইসিটি পিএসপি ব্যাচ 4 এর ক্লাস নাম্বার 16 তে আছি, তাই না আবুজার? জি স্যার। তো আজকে উপস্থিতিটা কেমন যেন একটু লাগছে, একটু কম, যেহেতু শুক্রবার একটু মর্টাল গুলো অনেক ভারী থাকে, তাই না? যাই হোক, আমরা আমাদের আলোচনাটা একটু কন্টিনিউ করি। লাস্ট ডে পর্যন্ত স্টেটমেন্ট নিয়ে আলোচনা হয়েছে এবং সম্ভবত শেষের দিকে অ্যারে নিয়ে দু একটা কথাবার্তা হয়েছিল, তাই না? আমি অ্যারেটাকে আবার রিপিট করব। খুবই গুরুত্বপূর্ণ সিনট্যাক্স, আমাদের এই জায়গাটাতে একটু ভালো করে কনসেন্ট্রেট করতে হবে। সো আমি আজকে অ্যারে এবং স্টেটমেন্ট নিয়েই কনসেন্ট্রেট করব। ওকে, অ্যারে এবং স্টেটমেন্ট নিয়েই কনসেন্ট্রেট করব। বেসিক্যালি এই উইকটা যাবে আপনাদের সিনট্যাক্সের উপরেই, রাইট? আমরা আরো যে দুইটা ক্লাস পাবো সেখানে ফাংশন আছে, ফাংশন নিয়ে বিস্তার আলোচনা হবে। তো যে বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে এখানে কিন্তু একদম বেসিক সিনট্যাক্স গুলো আলোচনা হচ্ছে এবং এখানে কোনো প্রকারের লিমিটেশন কারো মধ্যেই থাকা যাবে না। যেমন কিছুটা ঘাটতি আছে এটাও যেন আমরা না শুনি, বিশেষ করে সিনট্যাক্স নিয়ে, রাইট? সিনট্যাক্সের ছোট ঘাটতি পরবর্তীতে বড় আকারে ধারণ করবে, ঠিক আছে, বড় প্রবলেমের রূপ নেবে। আমি বোঝাতে পেরেছি? সো সিনট্যাক্স চোখ বন্ধ করে যেন আপনি লিখতে পারেন, বোঝাতে পেরেছি? যে কোনো সিনট্যাক্স যেন আপনি চোখ বন্ধ করে লিখতে পারেন। সিনট্যাক্সে যদি প্রবলেম থাকে আপনি লজিক ডিফাইন করতে পারবেন না, আপনার ব্রেন খুলবে না, রাইট? প্রবলেম সলভ করতে গেলে এই বেসিক লেভেলের ছোট ছোট সিনট্যাক্স গুলোই কাজ করবে। এতটুকু আপনারা কনফার্ম থাকেন, যারা 20 বছরের এক্সপেরিয়েন্স কোডার, আপনারা পরবর্তী যে সিনট্যাক্সটা দেখবেন ফাংশন, এটা শেখার পর এর বাইরে কোনো সিনট্যাক্স দিয়ে প্রোগ্রামিং হয় না। তার মানে কি তারা এই সিনট্যাক্স গুলো ইউজ করে বড় বড় প্রবলেম সলভ করছে। অ্যামাজন থেকে শুরু করে আপনার পার্সোনাল পোর্টফোলিও পিএসপি দিয়ে তৈরি হচ্ছে, রাইট? ফেসবুকও কি তার মধ্যেই পড়ে। তো সেখানে যে বড় বড় লজিক, কন্ডিশন, প্রবলেম এবং তার সলিউশন সব কিন্তু ওই যে সিনট্যাক্স গুলো আপনারা শিখছেন সেগুলো দিয়েই করা, রাইট? সো তারা জটিল প্রবলেম সলভ করছে কারণ কি ওই সিনট্যাক্স এর ইউজ তারা খুব ভালো মতোই বোঝে, রাইট? এর বাইরে সিনট্যাক্স নেই, এর মধ্যে থেকেই আপনাকে সবকিছু করতে হবে। আর সিনট্যাক্সে কোনো প্রকারের ঘাটতি থাকা যাবে না, রাইট? সিনট্যাকটিক্যাল মিস্টেক এটা অ্যাকসেপ্ট করা হয়, বাট আরেকটা মিস্টেক আছে বা আরেকটা বিষয় আছে। প্রোগ্রামিং এর সময় আমরা হয়তো দু একটা ক্লাস পরে দেখবেন স্ট্যান্ডার্ড নিয়ে কথাবার্তা বলা শুরু করে দিয়েছি। স্ট্যান্ডার্ড প্র্যাকটিস যদি আপনি মিস করেন তাহলে আপনার জব পর্যন্ত চলে যেতে পারে, রাইট? সিনট্যাক্স মিস্টেক করলে এরর আসবে, আর স্ট্যান্ডার্ড মিস করলে আপনি দেলোয়ার বিষয়টা বোঝাতে পেরেছে? তো এটা মাথায় রাখবেন এবং প্রতিদিন ঘুমানোর সময় একবার বলে ঘুমাবেন, ঠিক আছে? ঘুমানোর আগে তো অ্যাটলিস্ট একটু কম্পিউটারে বসেন, ওই সময়টা কি কোড করেন না নাকি মুভি দেখেন? কোনটা কোড করেন? হ্যাঁ, মেমোরাইজ করেন। গুড, ভেরি গুড। তো এটা একটু কাজে লাগানোর চেষ্টা করবেন, হ্যাঁ? আচ্ছা, কোড করার পরে মুভি দেখেন, সমস্যা নেই, খারাপ কিছু না। মুভি দেখলে জ্ঞান বাড়ে, তাই না? অনেক জ্ঞান বাড়ে, অনেক। তামিল মুভি দেখবেন, হ্যাঁ, তামিল দেখবেন, তামিলই দেখেন, যা আসে তাই দেখি, নতুন সিডি আসলেই হলো, হ্যাঁ, তাই না? গুড, ওকে। আপনাদের জন্য কি সার্ভার আমি ইনস্টল করেছিলাম আমার মেশিনে আছে? আচ্ছা, আমি আর হাবিব তো ভাগাভাগি করে ক্লাসে আগাচ্ছি, শেষ পর্যন্ত কিন্তু চলবে, হ্যাঁ? সো এভরিওয়্যার সব আরো কিছু বিষয় আছে যে আপনারা
যেটা ঠিক রাখবেন সেটা হচ্ছে ক্লাসের টপিক, কে আলোচনা করছে এটা মুখ্য বিষয় না, রাইট? কে আলোচনা করছে সেটা মুখ্য বিষয় না, বাট ক্লাসের টপিক যেন সব ঠিকঠাক মতো আগায়। আমি আলোচনা করি আর হাবিব, যেখানে যে শেষ করবে তারপর থেকেই অন্য আরেকজন শুরু করবে, ঠিক আছে? আচ্ছা, বাট এর জন্য আপনাদের এন্ড থেকে একটু সাপোর্ট দরকার। প্রপার জায়গাটা বলতে হবে যে কোথায় শেষ হয়েছে। যদি একজন ট্রেনার আর অন্যজনের ক্লাস নেওয়ার সময় শুনে নেয় যে কোন পর্যন্ত হয়েছে, কোথা থেকে সে স্টার্ট করবে, রাইট? লাস্ট ডেতে 20 মিনিট মতো অ্যারের উপরে আলোচনা হয়েছে, বাট ওটা একটু দ্রুত যাওয়া হয়েছে, এজন্য হাবিব বলেছে স্যার এটা রিপিট করলে ভালো হয়। ওকে, সো আমি রিপিট করেই স্টার্ট করব অ্যারের কথাটা। এখানে আপনারা সম্ভবত 27 জন আছেন। বিডি স্কিলে রেজিস্ট্রেশন হয় নাই কার কার? একজনের সম্পর্কে আমি জানি, অন্য কেউ এমন কেউ আছেন যে রেজিস্ট্রেশন হয় নাই? আচ্ছা, সবার হয়েছে, ভেরি নাইস। আপনাদের দুজনের হয়েছে? গুড। আপনাদের জন্য এখানে প্রজেক্ট কোনটা একটু বলেন তো? নেটবিনস ব্যাকগ্রাউন্ড স্ক্যানিং চলছে। আপনাদের জন্য জ্যাম্পের ইনস্টলেশন which one? CR batch 19 না, আপনারা কোনটা? LICT batch 4। City batch 3 Jamp, Laravel, batch 3। আপনাদের তো আমি PHP স্টার্ট করেছিলাম, রাইট? এই পেয়েছি। আপনারা একটা ছোট্ট এক্সাম্পল করেন। এক্সাম্পলটা হচ্ছে যে ফল লুপ দিয়েই করেন। স্টার্ট করেন। সবাই বসে থাকবেন না। এটা আউটপুট, এটা বেসিক্যালি আউটপুট। ওকে, আমি ডে 16 এর আলোচনাটা শুরু করছি। একটা ছোট ট্যাক্স দিয়েছি, এটার জন্য আবার আরেকটু সময় দিব, দু একজন করেও ফেলেছে চট করে, রাইট?
তো আমরা অ্যারে নিয়ে কথা বলতে চেয়েছি, আজকে শুরুতে আমরা কথা বলতে চেয়েছি অ্যারে নিয়ে। আমরা আলোচনা শুনি, কিছুক্ষণ পর আবারও সময় দিব, লাইক অ্যারাউন্ড 20 মিনিটস পর হয়তো 10-15 মিনিটের একটা প্র্যাকটিস টাইম পাবেন, তখন আবার ট্রাই করা যাবে, তাই না? তো অ্যারে নিয়ে আমরা কথা বলবো। অ্যারে সম্পর্কে একটু আলোচনা হয়েছে, সো আপনাদের কাছ থেকে এখন একটু জানার চেষ্টা করব যে অ্যারে কি, হোয়াট ইজ অ্যারে। অ্যারে কি একটু বলেন শুনি। Array is a special variable which contain multiple data. Array is a special variable which contain multiple data. ঠিক আছে, আপনি বলেন। একমত, সহমত, বলবেন ও কপি আমি পেস্ট, ওটাকে কপি করে আপনি পেস্ট করে দিলেন। ভেরি গুড। অ্যারে সম্পর্কে বলছিল যে এটা একটি স্পেশাল টাইপের ভেরিয়েবল যেখানে একাধিক ভ্যালু স্টোর করা সম্ভব। বাংলাতে বললাম, ট্রান্সলেট করে, তাই না মাসুম রানা? মনে রাখার চেষ্টা করবেন। তো অ্যারের এই যে অ্যাডভান্টেজটা, সাথে সাথে একটু অ্যাড না করলেই না, এটা সংজ্ঞা ঠিক আছে, বাট আপনি যখন পিএসপির অ্যারে নিয়ে কথা বলছেন, আমি কিন্তু উল্লেখ করি নাই অ্যারে বলতে বলেছি। পিএসপির অ্যারে যখন কেউ জানতে চাইবে যে পিএসপির অ্যারে সম্পর্কে বলেন, স্পেশাল টাইপের ভেরিয়েবল যেখানে একাধিক ভ্যালু স্টোর করা যেতে পারে বা যায়, তার সাথে আরেকটা লাইন যোগ করে দেবেন যে যে কোনো ধরনের ভ্যালুই বা যে কোনো টাইপের ভ্যালুই একটা অ্যারেতে স্টোর করা সম্ভব, যেটা অনেক বড় অ্যাডভান্টেজ ক্রিয়েট করে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের, রাইট? অনেক কোড লেখার হাত থেকে আপনি বেঁচে যাবেন, রাইট? অন্যান্য ল্যাঙ্গুয়েজ লাইক সি, সি প্লাস প্লাস, জাভা, এরা কিন্তু টাইপ স্পেসিফিক অ্যারে ডেটা টাইপ সেট করে দিতে হয় এবং ওই টাইপের ডাটা ছাড়া অন্য কোনো টাইপের ডাটা অ্যারে নেবে না, রাইট? সো তার মানে অ্যারে হতে পারে ইন্টিজার, অ্যারে হতে পারে রিয়েল, অ্যারে হতে পারে বুলিয়ান, অ্যারে হতে পারে কি স্ট্রিং, যদি আমি পিএসপির পার্সপেক্টিভে বলি। বাট পিএসপিতে ডেটা টাইপ ধরে কোনো অ্যারে নেই। ডেটা টাইপ উল্লেখ করার দরকার নেই, কারণ একই অ্যারে একটা ইন্ডেক্সে একটা ভ্যালু, ভিন্ন আরেকটা ইন্ডেক্সে ভিন্ন ভ্যালু নিয়ে এসে কাজ করতে পারে। আমি বুঝতে পেরেছি? ওকে, তো একটু আমরা চেক করি যে অ্যারের বিষয়টা। সো অ্যারে বেসিক্যালি কি স্পেশাল ভেরিয়েবল। সো স্পেশাল ভেরিয়েবল বা ভেরিয়েবল হচ্ছে মেমোরি লোকেশনের নাম, অ্যারেও কি মেমোরি লোকেশনের নাম, রাইট? ওই একই মেমোরির ভিন্ন ভিন্ন ইন্ডেক্সে বা একই নামের বা একই অফসেটের এগেনস্টে ভিন্ন ভিন্ন ইন্ডেক্সে ভিন্ন ভিন্ন ভ্যালু স্টোর করা হয়ে থাকে। তো ভেরিয়েবল যেমন ডিক্লেয়ার বলতে ভেরিয়েবলে ভ্যালু অ্যাসাইন করতে বলা হয়, অ্যারে ডিক্লারেশন বলতে ভ্যালু অ্যাসাইন না করেও অ্যারে ডিক্লেয়ার করা হয়। তো একটা অ্যারে যখন আমরা ডিক্লেয়ার করছি সেটা কিভাবে করা হয় সেটা আমরা একটু দেখি। ফার্স্টে অ্যারের নাম আমাকে দিতে হবে, দেন ইকুয়াল দিয়ে অ্যারে লিখে ফাংশন সাইন দিতে হবে, এবং অ্যারে ফাংশন সাইনটা ব্লু কালার, এটা তো ব্লুই তাই না? তোমার কালারে প্রবলেম আছে, ব্লু তো নাকি? ব্লু কালারে নেটবিনসে দেখাবে। ওকে, তো যেটা একটা অ্যারে। এখন নামের ক্ষেত্রে ভেরিয়েবলের রুলস গুলো কপি করে পেস্ট, ভেরিয়েবলের যে রুলস সেটা কপি করে আমাকে এখানে পেস্ট করতে হবে। ডলার সাইন দিতে হবে, ক্যাপিটাল A to Z, স্মল a to Z, 0 to 9 আর আন্ডারস্কোর, এর মধ্যে থেকেই নাম লিখতে হবে। আর নাম্বার দিয়ে অ্যারে নাম শুরু করা যাবে না। তিনটে রুলস হুবহু সেম, আবার স্ট্যান্ডার্ড যে তিনটে রুলস সেটাও কি সেম, মিনিংফুল, রিডেবল, স্মল লেটার। ক্লিয়ার? সো অ্যারে নামে কোনো প্রবলেম নেই। আমাকে হয়তো দেখবেন ম্যাক্সিমাম টাইম আমি যখনই অ্যারে নিয়ে কথা বলছি তখন ডেটাই বলছি, আসলে অ্যারে ডাটা নিয়েই কাজ করে, রাইট? ভ্যালু, ইনফরমেশন, এগুলোকে আমরা ডাটা বলতে পারি। সো ডাটা নিয়ে যখন একটা অ্যারে কাজ করছে, এর নামটা আপনি আপনার মতো করে খুব সহজেই দিতে পারেন। এখন এখানে একটা অ্যারে ডিক্লেয়ার হয়েছে যার নাম ডেটা, এর মধ্যে কোনো ভ্যালু নেই।
আপনি যদি ভ্যালু অ্যাসাইন করতে চান ডিক্লারেশন পিরিয়ডে কয়েকটা ওয়ে আছে এখানে ভ্যালু অ্যাসাইন করার, রাইট? আবার অ্যারে একাধিক ভ্যালু যখন স্টোর করবে তখন বেসিক্যালি ভিন্ন ভিন্ন ইন্ডেক্সের কথা বলা হচ্ছে, ডাইমেনশনের কথা বলা হচ্ছে। সো ইন্ডেক্সের উপর বেস করে অ্যারে ডেটা মানে টাইপও আছে, কয় প্রকার অ্যারে এটা অ্যাকচুয়ালি নির্ভর করে তার ইন্ডেক্সের উপরে। তো আমি যখন একটা অ্যারে ডিক্লেয়ার করছি, অ্যারে ডিক্লারেশনের সময় যদি আমি ভ্যালু দিয়ে দিতে চাই, দুভাবে আমরা ভ্যালু দিতে পারি। কিভাবে দিচ্ছি সেটা একটু দেখে নেই। বেসিক লেভেল অ্যারেতে 10, 20, 30, 50, 60, 80, রাইট? খেয়াল করেন নাম একটাই, বাট ভ্যালু দেওয়া হয়েছে কয়টা? 6টা। এই 6টা ভ্যালুই ডাটা নামে অ্যারের মধ্যে আছে। ভেরিয়েবলে আমরা দেখেছিলাম একটা ভেরিয়েবলে একটা ভ্যালু থাকে, তাই কিনা? বাট আমি বলছি যে 6টা ভ্যালুই কি এই ডাটা অ্যারেতে আছে। ভ্যালুগুলো আছে বেসিক্যালি ইন্ডেক্স আকারে, আর অ্যারের ইন্ডেক্স শুরু হয় 0 থেকে, রাইট? অ্যারের ইন্ডেক্স শুরু হয় 0 থেকে। কে বলতে পারবে 80 কত নাম্বার ইন্ডেক্সে আছে? মাসুম রানা। 5 নম্বরে। স্যার কনফিউজড, কনফিডেন্ট আর কনফিউজড? এটার একটা কনফিউশন আছে। 5, সো কনফিডেন্ট। ওকে, সো 80 আছে ইন্ডেক্স নাম্বার 5 এ, দ্যাট মিন্স ডাটা ইন্ডেক্স 5। সো আমি যদি দেখতে চাই আসলেই 80টা ইন্ডেক্স 5 এ আছে কিনা, বা ইন্ডেক্স 5 ইকো করলে 80 পাওয়া যায় কিনা, আমি 80 কে ইকো করলে কি ইন্ডেক্স পাওয়া যাবে? বেসিক্যালি ভ্যালু পাওয়া যাবে কি অ্যাড্রেসের নামে। আপনাকে পাওয়া যাবে কখন? যখন আপনার নাম ধরে ডাকা হবে, রাইট? ওকে, সো আমি যদি দেখতে চাই ডাটা ইন্ডেক্স কত 5, তখন আমরা যদি আউটপুট দেখতে চাই, আউটপুট কত এসেছে? 80, কারণ আমি ইন্ডেক্স দিয়েছিলাম 5। আমি যদি ইন্ডেক্স 50 দেই, এরর খাবে। কে খাবে? আমি খাবো না আপনি খাবেন? বসো, সিস্টেম এরর খাবে, রাইট? ওকে, সো এখানে দেখাবে অফসেটটা কি আনডিফাইন্ড। ইন্ডেক্স কে প্রোগ্রামিং এর ভাষায় বলা হয় কি অফসেট। ইন্ডেক্স কে প্রোগ্রামিং এর ভাষায় বলা হয় অফসেট। তো আমি একটু চেক করে দেখি, আনডিফাইন্ড অফসেট 50, এটা ডিফাইন হয় নাই। ভ্যালু অ্যাসাইন হলে সে অটোমেটিক ডিফাইন করে নেয় ইন্ডেক্স কে। আমার ভ্যালু 6টা আছে, ইন্ডেক্স কত? 0 to 5। ক্লিয়ার? ইভেন আমি যদি ইন্ডেক্স 6ও দেই, সে অফসেট এরর খেয়েছে আপনার ভাষায়, তাই না? নোমান? নোমান না, কানুন। হ্যাঁ, হাসান। কানুন কে? আসে নাই। আচ্ছা, তো এটাকে একটু সহজ ভাবে লিখি, এটা একটু হাইপোথেটিক্যাল আর কি। প্রাথমিক ভাবে এই অ্যারেটা ইন্ডেক্স কি বসে সেটা চিন্তা করে নিতে হয়, বুদ্ধি করে বের করতে হয় যে না প্রথমটা 0-তে বসবে, লাস্টেরটা লাস্টে বসবে, সামথিং লাইক। বাট আমরা যখন প্রাথমিকভাবে প্রোগ্রামিং করব, তখন ডাটা অ্যারেকে
ডিক্লেয়ার করে রেখে ভ্যালুগুলো সহজে যেন বোধগম্য হয় ঠিক সেভাবে রাখা হয়। ইভেন প্রফেশনাল প্রজেক্টেও কখনো কখনো এই স্টাইলটা ফলো করা হয় অ্যাসোসিয়েটিভ এর ক্ষেত্রে। তো দিস is right. আমার 0 to 5 ছয়টা ইন্ডেক্স আছে এবং 10 থেকে 60 পর্যন্ত ভ্যালু আছে। এখন কি স্ট্রেট ফরওয়ার্ড বোঝা যাচ্ছে না কোন ইন্ডেক্সে কোন ভ্যালু আছে? এটা সহজে বোঝা যাচ্ছে, তাই না? আমরা এটাকেই প্র্যাকটিস করব। দুভাবেই লেখা যায়, উপরেরটাকে ইন্টারমিডিয়েট প্রসেস বলে, নিচেরটাকে বেসিক প্রসেস বলা হয়। সো আমরা এই স্টাইলটাই ফলো করে প্র্যাকটিস করব বা প্রোগ্রামিং এর কোড লিখব। ইন্টারেস্টিং বিষয় হচ্ছে নিউমেরিক অ্যারে, এটাকে বলা হয়ে থাকে কি নিউমেরিক অ্যারে। সো অ্যারের ডাইমেনশন দিয়ে যদি বলি, অ্যারে দুই রকমের, 1D আর 2D। 1 কে আবার দুই ভাগে ভাগ করা হয়, নিউমেরিক আর অ্যাসোসিয়েটিভ। মানে ইন্ডেক্স এর ভেতরে যদি নাম্বার দেওয়া হয় সেটা নিউমেরিক, আর ইন্ডেক্স গুলো যদি কোনো নেম দিয়ে সেট করা হয় সেটাকে বলা হয় অ্যাসোসিয়েটিভ। অ্যাজ সিম্পল অ্যাজ, রাইট? সো অ্যাসোসিয়েটিভ কি ইন্ডেক্সের নাম আমি নিজে থেকে দিয়ে দিচ্ছি, আর নিউমেরিক ইন্ডেক্সের নাম্বার দিয়ে সেটাকে মেনশন করা হচ্ছে। ঠিক আছে? তো আমরা নিউমেরিক এবং অ্যাসোসিয়েটিভ অ্যারে নিয়ে কথা বলছি প্যারালালি। সো এখানেও তাই, আমি যদি ইকো ডাটা 4 বলি, স্যার ওগুলোতে কি ইকো দেওয়ার প্রয়োজন আছে উপরে যেগুলো লিখছেন? না, ইকো দেওয়ার কোনো প্রয়োজন নেই, এটা তো আপনি অ্যাসাইন করছেন। সবগুলো প্রিন্ট হয়ে যাবে, ইকো দেওয়ার দরকার নেই অ্যাসাইনমেন্টের সময়। ওকে, শুধু অ্যাসাইন করছেন, এবার আপনি আউটপুট দেখতে চাচ্ছেন। 4 এ আছে কত? 50। ওকে, একইভাবে আমি যদি ইন্ডেক্স পরিবর্তন করে দেই, অফসেটটা কি আনডিফাইন দেখা যাচ্ছে। এবার আসি অ্যাসোসিয়েটিভ কনসেপ্টে, 1D অ্যারেরই অ্যাসোসিয়েটিভ কনসেপ্ট। অ্যাসোসিয়েটিভ অ্যারেতে ডিক্লারেশনটা সেম, বা অ্যারের সকল ক্ষেত্রে ডিক্লারেশনটা কি সেম। ভ্যালু অ্যাসাইনমেন্ট এবং ইন্ডেক্সের উপর বেস করে তার টাইপ ডিফাইন করা হয়। সো আমি যদি বলি অ্যারে যার ইন্ডেক্স হচ্ছে নেম, ইকুয়াল দিয়ে আমি বলছি শাহিল আলম তালহা, দ্বিতীয় ভ্যালুটা আমি নাম্বারে দিয়েছি, বলছি এইজ, সিটি আমি বলছি ঢাকা। সো এখানে কয়টা ইন্ডেক্স? 3টা, নেম, এইজ, সিটি। ইন্ডেক্স গুলো কিন্তু কোনো না কোনো নেম দিয়ে অ্যাসোসিয়েটেড এবং এটা মিনিংফুল, রাইট? সো যখন আপনি রিয়েল লাইফ প্রোগ্রামিং এ যাবেন, ডাটা নিয়ে, রিয়েল লাইফ ডেটা নিয়ে কাজ করবেন, নামগুলো কিন্তু ডিফাইন, নামগুলো কি ফিক্সড অ্যান্ড ডিফাইন। সো ওই নামগুলোই অ্যারের ইন্ডেক্সে চলে আসবে, এবং ম্যাক্সিমাম কেসে আমরা ইউজ করব কি অ্যাসোসিয়েটিভ অ্যারে ইন্ডেক্স। ওকে, সো ভ্যালু একটু খেয়াল করেন, একই অ্যারে ডেটা যার ভেতরে ইন্টিজার ভ্যালু আছে, স্ট্রিং ও রয়েছে। ক্লিয়ার? সেটাকে আমরা কি ধরনের অ্যারে বলছি? অ্যাসোসিয়েটিভ অ্যারে। ইন্ডেক্সের নাম মিনিংফুল নেম দিয়ে অ্যাসোসিয়েটেড, রাইট? সো অ্যাসোসিয়েটিভ অ্যারেতে আমরা কখনোই যেন IJKL, MN, OP এ ধরনের কোনো ইন্ডেক্স না দেখি। ওকে, নাইস। সো দুই ধরনের অ্যারে সম্পর্কে আমাদের একটা ক্লিয়ার কনসেপ্ট দাঁড়ালো, নিউমেরিক অ্যারে আর অ্যাসোসিয়েটিভ অ্যারে। অ্যারের সংজ্ঞাটা আমরা বুঝেছি, একই নামের এগেনস্টে প্রচুর ডেটা। নর্মালি অ্যারেটা ইউজ করা হয়ে থাকে ক্লায়েন্টের ডাটা ডেটাবেসে নিয়ে যাওয়ার জন্য, বা ডেটাবেসের ডাটা তুলে কোনো একটা জায়গায় রাখার জন্য। কারণ ডেটাবেস এমন একটা জায়গা, সেখানে সিঙ্গেল রো থেকে ক্রোরস অফ ডাটা থাকতে পারে, রাইট? যাকে হ্যান্ডেল করার জন্য অ্যারে ছাড়া অন্য কোনো ওয়ে নেই। সো অ্যারেতে যদি ভালো কনসেপ্ট না থাকে, যদি লিমিটেশন থাকে, তাহলে পরবর্তীতে আপনাকে প্রবলেম ফেস করতে হবে। সো এতটুকু আই থিঙ্ক আমরা বুঝেছি, তাই কিনা? ভেরি নাইস।
আমি এই টাস্কটা এখন এক্সিকিউট করতে বলছি, তার সাথে আরেকটা অ্যাডিশনাল টাস্ক দিচ্ছি। আমি মাল্টি ডাইমেনশনাল অ্যারে নিয়ে আলোচনা শুরু করব আফটার 15 মিনিটস। এটা 1, এটা 2, যাদের এটা হয়েছে এটা করেন, আর যাদের কোনোটাই হয় নাই প্রথমটা করেন, ঠিক আছে? একজন আরেকজনকে সাহায্য করা যাবে না। আরে লুপ কতটুকু শিখেছেন একটু দেখি। টাস্ক হিসেবে রাখছি, হ্যাঁ, হোমওয়ার্ক হিসেবে রেখে দিচ্ছি, একটু চেষ্টা করেন, প্রয়োজনে আরো কিছু বানান। এটা আমি লিনিয়ার দিয়েছি 1 2 1 2 3, এটা যদি পারা যায় 2 নম্বরটা, তাহলে 3 নম্বরে ট্রাই করবেন 1 2 3 4 5 6 7 8 9, ওটা আরেকটু জটিল। হ্যাঁ, আমি সহজটাই কিন্তু দিয়েছি। তো লজিক খুলবে আর কি, হ্যাঁ, আপনাদের স্টেটমেন্ট নলেজ বাড়বে, লুপের কনসেপ্টটা অনেক ক্লিয়ার হবে। যদি কোথাও থেকে হেল্প আকারে পানো, বিষয়টা বোঝার চেষ্টা করবেন, হ্যাঁ, তাহলে উপকার হবে, হ্যাঁ, পরবর্তীতে অনেক কাজে আসবে। ওকে, আমরা আবার ফেরত আসি ফাংশনে, সরি অ্যারেতে। অ্যারেটা নিয়ে কথা বলছিলাম, নিউমেরিক আর অ্যাসোসিয়েটিভ নিয়ে। মাল্টি ডাইমেনশনাল অ্যারে নিয়ে কথা বলবো, এটা খুব ভালো বোঝা যাবে যখন আমি ডেটাবেসের ডাটা নিয়ে কাজ করব। মাল্টি ডাইমেনশনাল অ্যারে খুব মানে নিচ থেকে ক্রিয়েট করা হয় না বললেই চলে, যে আমরা কখনো প্রয়োজনে মাল্টি ডাইমেনশনাল অ্যারেতে ডাটা রাখবো না। মূলত মাল্টি ডাইমেনশনাল অ্যারে অটোমেটিক ক্রিয়েট হয়ে যাবে যখন আমি ডেটাবেস টেবিলের কোনো ডাটা অ্যাসাইন করে দিব কোনো অ্যারেতে। মনে করেন আমি কোনো ডেটাবেসের ডাটা যখন তুলে আনতে চাচ্ছি, তুলে এনে যদি আমি একটা ভেরিয়েবলে অ্যাসাইন করি, সেই ভেরিয়েবলটা অটোমেটিক, সরি একটা অ্যারেতে অ্যাসাইন করি, ওই অ্যারেটা অটোমেটিক কি হয়ে যাবে? মাল্টি ডাইমেনশনাল বা 2 ডাইমেনশনাল, রাইট? যার ডাইমেনশন কয়টা? 2টা। মাল্টি ডাইমেনশন বলতে আমি প্রাথমিকভাবে 2টা ডাইমেনশনের কথাই বলছি। প্রথমটাকে আমরা রো বা হরাইজন্টাল অ্যাক্সেস বলে থাকি, আর দ্বিতীয়টাকে বলে থাকি কলাম বা ভার্টিক্যাল অ্যাক্সেস, রাইট? রো আর কলামের সমষ্টিকে টেবিল বলা হয়ে থাকে, মিল আছে না? টেবিল কিন্তু 2 ডাইমেনশনাল, আপনার সামনের টেবিলটাও 2 ডাইমেনশনাল, রাইট? সো এই যে দেওয়ালটাও 2 ডাইমেনশনাল, বাট দেওয়ালের কর্নারটা 3 ডাইমেনশনাল, রাইট? এক্স ওয়াই এন্ড জেড। তো যা আমি বলছিলাম, যে আমরা যদি 2D নিয়ে কথা বলতে চাই, টেবিল হিসেবে যদি আমরা চিন্তা করি, ইউটিউবে আপনাদের চ্যানেল ক্রিয়েট হয়েছে? হয় নাই? আমি একটু চেক করে নেই। গ্রুপে দেখছি। এই যে ব্যাচ 4, হ্যাঁ, ব্যাচ 4 দেখা যাচ্ছে। 2 থেকে শুরু করে
আমরা 13 পর্যন্ত পেয়েছি, 14-15 আপলোড হয় নাই। ওকে, 15টা সম্ভবত হাবিবের কাছে আছে, ওইটা আমরা আগামীকাল কালেক্ট করে আপডেট করব, আপলোড করব। 14টা আমি দিয়ে দিচ্ছি, 16টা আপলোড হয়ে 15 আছে না, আমাকে একটু দিয়ে দেন, আমি আপলোড করে রাখি। তো প্লে লিস্টটা ফলো করবেন। ওকে, প্লে লিস্টটা ফলো করবেন। কোডগুলো আপনাদের কাছে থাকার কথা, যদি সেটা না থাকে এটা হয়তো আজকে রাতেই আপডেট হবে। আপনাদের যে গ্রুপ আছে সেই গ্রুপে আমরা অ্যাসাইনমেন্ট আকারে এই যে ক্লাস 2, 3, 4 যে কোডগুলো হয়েছে সেগুলো আমরা ওখানে আপলোড দিয়ে রাখবো। ঠিক আছে? আচ্ছা, আর চ্যানেল পার্সপেক্টিভে বলছি যে আপনারা এই চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখেন, প্রতিদিনের ক্লাস ভিডিও আপলোড হলেই আপনাদের জিমেলে নোটিফিকেশন চলে যাবে যে এই চ্যানেলটাতে একটা ভিডিও আপলোড হয়েছে। ঠিক আছে? ওকে, ঠিক আছে। আমরা অ্যারে নিয়ে কথা বলছি। টুডি অ্যারে নিয়ে কথা বলছিলাম। আসেন, আপনি কি এখন আসছেন? না স্যার, স্যার রেজিস্ট্রেশন স্যার ওই যে ওইটা সার্টিফিকেট জানার জন্য স্যার বাড়িতে গেছিলাম স্যার। ওকে, স্যার কথা বলছি। স্যার নিয়ে আসছি স্যার। ওকে, তাহলে বসেন। কোথায় বসবেন? ওকে চেয়ার নিয়ে আসতে বলেন, দেলোয়ার। বসেন, ক্লাস করো। বসে বসে রেস্ট নেন, বসে বসে রেস্ট নেন। চেয়ার ভেতরে ঢোকা দাও। আচ্ছা, আমি আমাদের লাইভ ক্লাসরুমে আছি। আপনাদের ছোট ছোট দু একটা বিষয় একটু দেখাতে চাচ্ছি। ওকে, আমরা এটাকে আমরা কি বলবো একটু বলেন তো? বক্স, তাই না? ওকে, রেক্টেঙ্গুলার। এবার দুইটা রেক্টেঙ্গুলার। আমি এটাকে যদি টেবিলের সাথে তুলনা করি, রাইট, দুইটা রো আর একটা কলাম। আগে রো বলতে হবে, পরে কলাম। এখানে দুইটা রো আছে আর একটা কলাম আছে। এখন দুইটা রো দুইটা কলাম। বিষয়টা বোঝা যাচ্ছে? সো ভার্টিক্যাল এক্সেস যখন আসছে কলামের সংখ্যা বাড়ছে। আমরা যখন ইনফরমেশন নিয়ে কাজ করি, রিয়েল ডাটা নিয়ে কাজ করতে যাই, এই ডাটাগুলো যদি আমি অর্গানাইজ ভাবে স্টোর না করি তাহলে সেটা নিয়ে কাজ করাটা ডিফিকাল্ট হয়ে যায়। এটা ম্যানেজ করাটাও অনেক বেশি ডিফিকাল্ট হয়ে যায়। এখন যদি একটু চিন্তা করি, আমাদের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট যে সাইটটা ফেসবুক এখন, তাই না? যদি বন্ধ হয়ে যায় অনেকে হার্ট ফেল করবে। তো তার ডাটা এত বেশি, বা তার মতো সাইট বা অত বড় সাইট ডেফিনেটলি হিউজ ডাটা নিয়ে তারা কাজ করে। ডাটাগুলো যদি অর্গানাইজ ভাবে না রাখে, আমরা যদি বলি যে আমার ডাটাগুলো 200 কোটি ডাটার মধ্যে একটা, তো সেখান থেকে খুঁজে পাওয়া কিন্তু কঠিন, তাই কিনা?
আমরা যারা মেসে হোস্টেলে থাকি জুতা স্যান্ডেল তাই না টি শার্ট স্যান্ডো গেঞ্জি খুঁজে পাওয়া খুব কঠিন কারণ আমরা এগুলোকে সব ঠিকঠাক মতো রাখি না তাই না বেসিক্যালি হয়তো সপ্তাহে একদিন কষ্ট মষ্ট করে ঠিকঠাক করে রাখেন আর ঠিক করার আগের দিন স্তূপ আকারে থাকে সবকিছু তাই না ওখান থেকে কি খুঁজে পাওয়া কঠিন হয় না একটু চিন্তা করেন অতটুকু জিনিসপত্র সরাতেই খুঁজতেই সময় লাগবে আর যদি 200 কোটি ডাটার মধ্যে আপনার ডাটা খুঁজতে হয় সময় তো লাগবেই রাইট যদি সেটা গোছানো না থাকে আরো কঠিন রাইট সো ডাটা অনেক বেশি অর্গানাইজ ভাবে স্টোর করা হয় ডেটাবেসে ডেটাবেসে ডাটা স্টোর করার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট রোল প্লে করে ডেটাবেসের কাঠামোটা ডেটাবেসে সকল ডাটা থাকে টেবুলার পদ্ধতিতে টেবিল তৈরি হয় রো আর কলামের সমন্বয়ে কোনো একটা নির্দিষ্ট টাইপের ডাটা যখন স্টোর করতে বলা হয় তার জন্য একটা নির্দিষ্ট টেবিল ক্রিয়েট হয় ওই নির্দিষ্ট টেবিলের মধ্যে ইন্টার রিলেটেড যে ইনফরমেশন গুলো আছে সেই ইন্টার রিলেটেড ইনফরমেশন গুলো কলাম আকারে রাখা হয় লাইক আমি যদি ইউজারের ইনফরমেশন রাখতে চাই আমি যদি ফেসবুকে রেজিস্ট্রেশন করতে চাই ফার্স্ট নেম লাস্ট নেম ইমেল অ্যাড্রেস পাসওয়ার্ড ডেট অফ বার্থ ফর এক্সাম্পল এই 5টা ডাটা সে আমাদের কাছ থেকে নিচ্ছে এই 5টা কলামে ডাটাগুলো রাখবে যত কলাম তৈরি করবে ডেটাবেসের কনসেপ্ট অনুযায়ী একটা অ্যাডিশনাল কলাম হবে তার আইডি দেন তার নেম ফার্স্ট নেম লাস্ট নেম ইমেল অ্যাড্রেস পাসওয়ার্ড আর ডেট অফ বার্থ তো কলাম কয়টা ফিক্সড 5টা কলাম ফিক্সড যদি আমি ধরেই নেই যে ফেসবুকে রেজিস্ট্রেশনে 5টা ডাটা দিতে হয় দ্যাট মিন্স ওর ইউজার টেবিলে 6টা কলাম রয়েছে আর ডাটা রয়েছে 200 কোটি রো সেখানে রয়েছে রাইট সো 200 কোটি হতে কিন্তু প্রতি মিনিটে মিনিমাম কিছু না কিছু রেজিস্ট্রেশন করতে হয় এটা লাইফ টাইমের থেকে যদি আমরা ক্যালকুলেট করি 2004 থেকে শুরু করে 2017 পর্যন্ত এই সময়টাকে যদি আমি ধরি 10 বছরে 200 কোটি মিনিট হলেও হতে পারে বাট প্রথম 8 বছরে ফেসবুকের নাম কিন্তু খুব কম সংখ্যক লোকই জানতো 2012 থেকে 2016 ব্যাপক পরিবর্তন এসেছে এই সময়টাতেই ম্যাক্সিমাম ইউজার কিন্তু তৈরি হয়েছে যেটা ক্লিয়ার তার মানে এখন হয়তো প্রতি মিনিটেই কিছু না কিছু রেকর্ড অ্যাড হচ্ছে বিশেষ করে ইউজার টেবিলে অন্যান্য টেবিলের কথা আমি কিন্তু বাদই দিচ্ছি এখন যদি কারেন্টলি যেটা সবচেয়ে লোয়ার রেট 10% ইউজার যে ফেসবুকে অ্যাক্টিভ থাকে পিক আওয়ারে 60 to 70% ইউজার ফেসবুকে অ্যাক্টিভ থাকে রাইট বাট পিক আওয়ারটা ভ্যারি করে রিজন টু রিজন রাইট টেরিটরি টু টেরিটরি রাইট আমাদের দেশে এই সময়টা অফ পিক চলছে ফেসবুকের জন্য অফ পিক বাট ইউএসএ তে এই সময়টা এখন পিক আওয়ার বুঝতে পেরেছি আমেরিকাতে এখন পিক আর আমাদের দেশে এখন অফ পিক বাট আমরা যখন রাত 10টার পরে চলে যাব তখন সেটা হয়ে যাবে কি পিক আওয়ার 10টা থেকে রাত 2টা বা ধরা হয় রাত 8টা থেকে 2টা পর্যন্ত পিক আওয়ার যে কোনো সোশ্যাল নেটওয়ার্কিং এর জন্যই ওই স্পেসিফিক কান্ট্রিতে সকাল 8টা থেকে 11টা বা 12টা এবং রাত 8টা থেকে 12টা বা 2টাকে পিক আওয়ার ধরা হয় রাইট সো পিক আওয়ারে কম্বিনেশনে 60 থেকে 70% ইউজার থাকে ঠিক আছে অফ পিক আওয়ারে 10% ইউজার সেখানে থাকে 200 কোটি 10% 20 crore মিনিমাম এখন রাইট নাও ফেসবুকে আছে যদি 20% এর 50% ও লাইক দেয় তাহলে 10 কোটি হিট এই 1 মিনিটে পড়ে গেছে তার ডেটাবেসে 10 কোটি ডেটা সেখানে ইনসার্ট হয়েছে সেটা বোঝেন যে কত ডাটা নিয়ে তারা কাজ করছে আর সেটা যদি অর্গানাইজ না হয় এটা ম্যানেজ করা যাবে
MySQL ইউজ করছে ফেসবুক। সো MySQL যদি এত ডাটা হ্যান্ডেল করতে পারে, আমাদের যে সাইটগুলো তার ডাটা কি হ্যান্ডেল করতে পারবে না? পারবে। তারা টেবুলার পদ্ধতিতেই যাচ্ছে ডেটাবেসে। সো ডেটাবেসই বেস্ট সলিউশন। ডাটা রাখছে কি হিসেবে? টেবিল আকারে, রো আর কলাম। এক্সট্রা কোনো ফিচার সেখানে নেই। ওকে, সো স্ট্রেট ফরওয়ার্ড আমরা যখন ডাটা রাখতে যাচ্ছি, নির্দিষ্ট টাইপের বা নির্দিষ্ট এরিয়ার ডাটাগুলো একটা নির্দিষ্ট টেবিলে রাখা হচ্ছে। যদি এরকম হতো যে আমার পোস্টের ইনফরমেশন আর ইউজার ইনফরমেশন এক টেবিলে থাকবে, এটা ম্যানেজ করা কি সম্ভব হতো? ডিফিকাল্ট হতো। ম্যানেজ করা সম্ভব হতো, বাট ডিফিকাল্ট হতো। আর বিগ ডাটা হলে সেটা আরো ডিফিকাল্ট সিচুয়েশন ক্রিয়েট করতো, রাইট? সো যখন কোনো প্রজেক্ট ডেভেলপ করা হয়, তখন ইন্টার রিলেটেড ডাটাগুলো দিয়ে আলাদা আলাদা টেবিল তৈরি করা হয়। ইন্টার রিলেটেড, যদি আমি এক্সাম্পল হিসেবে বলি, যে আপনারা হয়তো খুব ভালো বুঝবেন, ব্লগ সম্পর্কে সবারই কম বেশি ধারণা রয়েছে। ব্লগ যা কেউ একজন লিখবে আর অন্যরা গালাগালি করবে, তাই না? তো সেটাকেই ব্লগ বলা হয়। যদি সংজ্ঞা কাউকে জিজ্ঞেস করেন, এই অ্যান্সারটাই ম্যাক্সিমাম পাবেন। আচ্ছা, সো সেই ব্লগটা বা ব্লগ সাইট নিয়ে যদি আমি কথা বলি, ব্লগের সাইটের জন্য বেশ কিছু ডিফাইন এরিয়া চলে আসে। ব্লগের ক্যাটাগরি, রাইট? ব্লগের ব্লগার, আর ব্লগের কমেন্টস তারা যারা করছে তারা, আর যে সাইটটা ম্যানেজ করছে সে অ্যাডমিন। সো খুব সহজেই আমি 5টা ইন্টার রিলেটেড ইনফরমেশন বের করতে পারছি। সো অ্যাডমিনের ইনফরমেশন অ্যাডমিন টেবিল, ব্লগার ইনফরমেশন ব্লগার টেবিল, ক্যাটাগরি ইনফরমেশনে ক্যাটাগরি টেবিলে, ব্লগের ইনফরমেশন ব্লগ টেবিলে, আর কমেন্টস টেবিলে। ডেফিনেটলি একটার সাথে আরেকটা রিলেশন আছে, আদারওয়াইজ ম্যানেজ করা সম্ভব না। যদি রিলেশনই না থাকে, তাহলে কোন ব্লগের কোন কমেন্টস আর কোন ব্লগের কে অথর, কোন ব্লগটা কোন ক্যাটাগরির, সেটা কিন্তু দেখানো সম্ভব হবে না, রাইট? সো ডেটাবেসের ডাটাগুলো অর্গানাইজ ভাবে থাকে টেবুলার পদ্ধতিতে, আর টেবিলের ডাটাগুলো যখন তোলা হয় সেটা 2D আকারে আসে যদি একাধিক রো হয়। একের অধিক রো হলে সেটা রো থাকে, কলামও থাকে। আর যদি একটা রো হয়, তাহলে আমি যদি এই হরাইজন্টাল এক্সেসকে একদম কান ধরে টান দিয়ে ভার্টিক্যাল এক্সেসে নিয়ে আসি, একটা স্ট্যাক হয়ে যায় না? এটা বেসিক্যালি 1D। তার মানে কোনো রেকর্ড যদি টেবিল থেকে একটা রিটার্ন হয়, তাহলে সেটা 1D রেকর্ড, আর যদি একের অধিক হয় তাহলে সেটা 2D রেকর্ড। নর্মালি যখন আমরা কোনো ডাটা ডেটাবেস থেকে নিয়ে আসি, ওই একটা রেকর্ড যখন তোলা হয় এবং একটা অ্যারেতে অ্যাসাইন করা হয়, অ্যারেটা হয়ে যায় কি 1 ডাইমেনশনাল, এবং সেটা অবশ্যই কি অ্যাসোসিয়েটিভ। ইন্টারেস্টিং বিষয় হচ্ছে কলামের নামগুলো অ্যারের ইন্ডেক্স হয়ে যায়, আর একের অধিক হলে সেটা হয়ে যায় কি 2D। এই কারণেই 2D সম্পর্কে যখন আমি বলছিলাম যে 2D অ্যারেতে দুইটা ইন্ডেক্স থাকে। আমি যদি বলি এম ডেটা, ইন্ডেক্স কয়টা? দুইটা। প্রথম ইন্ডেক্সটাকে আমি বলছি রো, দ্বিতীয় ইন্ডেক্সটাকে আমি বলছি কলাম, রাইট? সো আমি যদি একটা ছোট্ট অ্যারে তৈরি করতে চাই, তো সেই ক্ষেত্রে আমি এম ডাটা একটা অ্যারে ডিক্লেয়ার করেছি। দুইটা ইন্ডেক্সে পয়েন্ট বেসিক্যালি দুইটা, শুরু হয় কত থেকে? 00 থেকে। ফর এক্সাম্পল আমি যদি বলি দিস 00, 01, 02, 03, 2, 3, 4, দেন আবার আমি এই কাউন্টারটা বাড়ালাম, দ্যাট মিনস আমার রো নাম্বার 2, রাইট? তো 10, 11, 12 and 13। তো সেই ক্ষেত্রে আমার ভ্যালুগুলো যদি একটু পরিবর্তন করি, 6, 7, 8। তো খেয়াল করি আমার এই ডাটাগুলো কিভাবে আছে, 00, 01, 02, 03, 10, 11, 12, 13।
প্রাথমিকভাবে প্রথম চারটা ডাটার রো সেম, চারটা ডাটার রো সেম, কলাম কিন্তু চলক হিসেবে কাজ করছে। দেন এখানে এসে রোটার কাউন্টার বেড়েছে, দ্যাট মিন্স রো পরিবর্তন হয়েছে, আবার কলাম নতুন করে রিস্টার্ট হয়েছে, রাইট, 0 থেকে 1। সো এই ডাটাটাকেই যদি আমরা এখানে প্লেস করি, তো সেই ক্ষেত্রে আমরা কিভাবে করতে পারি, এটাকে আমরা কি বলছি, 0তম লোকেশন বা 0তম রো, আর একে আমরা বলছি 1 রো। ঠিক একইভাবে আমি যদি একটাকে আমরা বলি কলাম 0, রাইট, কলাম 0, দেন পাশেরটাকে আমি বলছি কলাম 1, এলোমেলো হচ্ছে, তারপরে বোঝা যাচ্ছে, তাই না, কলাম 2 and কলাম 3, তাই না, কলাম 3। তো সেই ক্ষেত্রে আমার এই কার্সর যেখানে আছে এই জায়গাটাকে আমি কততম পজিশন বলবো মাসুম রানা, এটাকে আমরা কততম পজিশন বলবো? আমি বুঝতে পেরেছি, অন্যমনস্ক হওয়া যাবে না, রাইট। তো আমার কার্সরটা যেখানে রয়েছে এটা বেসিক্যালি 0-3 লোকেশন। হ্যাঁ, এই প্রথম ঘরটা হচ্ছে, ঠিক আছে, প্রথম ঘরটা হচ্ছে 0তম রো 0তম কলাম, দ্যাট মিন্স 0-0। এটা কি আমার 0-1, এটা 0-2, আর এটা 0-3। তো আমরা যদি আমার এই অ্যারেটার কথা বলি, 0-3 তে কত আছে? 400, তাই না? আচ্ছা, আমি কার্সরটা এখন যেখানে রেখেছি এটা কততম লোকেশন? 1-1, রাইট। 1-1 এ কত আছে? 1-1 এ 600। যদি আমি ভ্যালু রাখতে বলি যে আরে ডিফাইন হয়েছে, তুমি ভ্যালু রাখো, ঠিক ওভাবেই ভ্যালুগুলো বসে যাবে, রাইট। এখানে কত বসবে? 100, 200, 300, 400, 5, 6, 7 and 8। ক্লিয়ার? ওকে। তো ঠিক এভাবে ভ্যালু অ্যাসাইন খুব কমই করা হয় প্রোগ্রামিং এ। এই ডাটাগুলোকেই তুলে ইউজ করা হয় কোথায়? প্রোগ্রামিং এ। সো ডেটাবেসে ভ্যালু স্টোর থাকে, ওই স্টোর ডাটাগুলো নিয়ে যখন আমরা আউটপুট আকারে শো করি, ডেটাবেসের কাছ থেকে যখন ডাটা চায়, সেই ডাটাগুলো থ্রো করলে আমরা রেখে দেই অ্যারেতে। দেন ওই অ্যারের ডাটাগুলো বের করে দেখানোর জন্য লুপের ইউজ হয়, এবং সেক্ষেত্রে আমরা নর্মালি ইউজ করে থাকি ফর ইচ নামে একটা লুপ, তাই না? ওকে, সো ফর ইচ লুপটাও একটু কম আলোচনা হয়েছে লাস্ট ডেতে, যেটা আমি এখন একটু বলবো। ওকে, সো তাহলে অ্যারে 3 রকমের বলছিলাম, 1 ডাইমেনশনালে 2টা, নিউমেরিক আর অ্যাসোসিয়েটিভ, আর 2D তে একটাই, তাই না, রো আর ইন্ডেক্স আকারে যায়। এখন কথা হচ্ছে এটা কিন্তু কম্বিনেশনে হয়। বেসিক্যালি যখন 2D আসে, রোটা নিউমেরিক থাকে আর কলামগুলো অ্যাসোসিয়েটিভে থাকে। কলামের নাম কিন্তু কখনোই আমরা 0, 1, 2, 3 এভাবে দেই না। কলামের নাম যদি আমি 2টাও হয়, তাহলে লাইক আমি 2টা ইনফরমেশন, আমি একটা ইনফরমেশন রাখছি, আমার নাম রাখছি। সো টেবিলের রুলস অনুযায়ী একটা প্রাইমারি কি থাকতে হয়, সো আইডি আর নেম, 2টা ইন্ডেক্স। 2টা ইন্ডেক্স কি দিয়ে হলো? অ্যাসোসিয়েটিভ না? আইডি এটা একটা স্ট্রিং ভ্যালু, সো এটা একটা অ্যাসোসিয়েটিভ ভ্যালু, আর নেম এটাও একটা অ্যাসোসিয়েটিভ ভ্যালু। সো 2D অ্যারেতে নরমালি যেটা হয়ে থাকে, রো গুলো নাম্বারে থাকে 0, 1, 2, 3, আর কলামগুলো অ্যাসোসিয়েটিভে থাকে। ক্লিয়ার? 1D এর ক্ষেত্রে একটা ইন্ডেক্স, এটা নাম্বার হতে পারে, তখন সেটা নিউমেরিক, আর এটা অ্যাসোসিয়েট ভ্যালু হতে পারে, তখন সেটা অ্যাসোসিয়েটিভ। বাট যখন সেটা 2 ডাইমেনশনাল, মোস্ট অফ দ্য কেসেসে যখন আমরা অ্যারের ডাটা অ্যারেতে, মানে ডেটাবেসের ডাটা অ্যারেতে অ্যাসাইন করি, তখন ওই অ্যারেগুলোর রো হয়ে যায় নিউমেরিক আর কলাম হয়ে যায় কি? অ্যাসোসিয়েটিভ। তাহলে 2 ডাইমেনশনাল অ্যাসোসিয়েটিভ অ্যারেতে, 2 ডাইমেনশনাল অ্যারেতে বেসিক্যালি কি হয়? রোটা নিউমেরিক আর কলামটা অ্যাসোসিয়েটিভ। ভেরি গুড। তো আমরা যদি এই ডাটাটাকেই প্রিন্ট করে দেখতে চাই, আমি এখানে ফর ইচ লুপের হেল্প নিব। ফর ইচ সিনট্যাক্সটা আপনারা লাস্ট ডেতে শিখেছেন।
নরমালি যেটা হয়ে থাকে যে 2D অ্যারেতে ফর ইচ প্রতি ইটারেশনে একটা করে 1D অ্যারে রিটার্ন করে 2D অ্যারে থেকে একটা করে 1D অ্যারে রিটার্ন হয় দ্যাট মিন্স এম ডাটা যখন ইটারেট হয়েছে প্রথম রোটা এই চারটা ইন্ডেক্স রাইট এই চারটা ইন্ডেক্স চলে আসে কার মধ্যে ভি ডাটার মধ্যে ভি ডাটার মধ্যে কি কি আছে ভি ডাটা 0 ভি ডাটা 1 ভি ডাটা 2 ভি ডাটা 3 বোঝা যাচ্ছে আবার যখন এটা ইটারেট হবে তখন এর মধ্যে আসবে কি ভি ডাটা 0 ভি ডাটা 1 ভি ডাটা 2 ভি ডাটা 3 কারণ রো কিন্তু বাড়ছে কলাম কিন্তু ফিক্স নির্দিষ্ট 0 থেকে শুরু হয়েছে 3 তে এসে শেষ হয়েছে সো যদি ইনপুট অ্যারে হয় 2D ফর ইচ লুপে প্রতি ইটারেশনে একটা করে রো চলে আসে ভ্যালুতে আর ইনপুট অ্যারে যদি হয় 1D তাহলে প্রতি ইটারেশনে একটা করে ইন্ডেক্স চলে আসে ভ্যালুতে এটা লাস্ট ডেতে বলেছে না আমি রিপিট করছি যদি অ্যারেটা হয় 1 ডাইমেনশনাল রাইট আমার অ্যারেটা যদি হয় 1 ডাইমেনশনাল শুধু ডাটা এই যে উপরে একটা ডাটা অ্যারে আছে না এটা কি 1 ডাইমেনশনাল না তাহলে এই ভ্যালুস এর মধ্যে কি আছে একবার ইটারেট করবে একটা ভ্যালু সেখানে আসবে একবার ইটারেট করবে একটা ভ্যালু সেখানে আসবে সো প্রথমবারের ইটারেশনে এই ভি ডাটার মধ্যে কি আছে নেম দ্বিতীয়বারের ইটারেশনে ভি ডাটার মধ্যে কি আছে এজ ভ্যালুটা কিন্তু আছে ইন্ডেক্স নেই কিন্তু হ্যাঁ ওখানে ইন্ডেক্স গুলো কি নেম এজ সিটি না বাট এখানে এসে পাঠিয়ে দেবে কি ওই ইন্ডেক্সের ভ্যালু নেম ইন্ডেক্সের ভ্যালু এজ ইন্ডেক্সের ভ্যালু দেন সিটি ইন্ডেক্সের ভ্যালু ক্লিয়ার আমি একটু দেখেন চেক করি $v_def লাইন ব্রেক দেই প্রিপ্রিন্ট হয়েছে প্রথমবার শাহিল আলম তালহা দ্বিতীয়বার 8 তারপর রেখা সো আমি যদি ফার্স্ট ইটারেশনের পরে এখানে এক্সিট দিয়ে দেই তাহলে প্রথমবার ঘোরার পর কি সে ঘুরবে না সো ভ্যালু দেখাবে কি প্রথমটা সো এটা ক্লিয়ার যে প্রতিবারের ইটারেশনে একটা করে ভ্যালু সেখানে এসে জমা হচ্ছে ক্লিয়ার সো অ্যারে যদি হয় 1D প্রতিবারের ইটারেশনে ওই অ্যারের ইন্ডেক্সের সিঙ্গেল ভ্যালুটা চলে আসবে আমি এখানে যে নাম দিব এই নামটা যে কোনো কিছুই হতে পারে অ্যারের নামও কি যে কোনো কিছুই হতে পারে সো ফর ইচ লুপের বিহেভিয়ার 1D এর জন্য একরকম 2D এর জন্য ভিন্ন রকম রাইট 1D হলে একটা ভ্যালু চলে আসে আর 2D হলে একটা রো চলে আসে বোঝা যাচ্ছে তো যখন আমি 1D তে আছি আমার এই অ্যারেটাতে আছি ডাটা অ্যারের নেম ইন্ডেক্সের ভ্যালু সে চলে আসছে শুরুতে তারপরে ডাটা অ্যারের এজ ইন্ডেক্সের ভ্যালু দ্বিতীয় ভ্যালু হিসেবে তারপর সিটি ইন্ডেক্সের ভ্যালু তৃতীয় ভ্যালু হিসেবে আর এটা বেসিক্যালি এখন কি একটা ভেরিয়েবল তো যখন যে ভ্যালু আসে আগের ভ্যালু ভুলে যাচ্ছে নতুন ভ্যালুটা সে ধরে রাখছে ক্লিয়ার কারো কোনো কনফিউশন আছে নেই বাট এই অ্যারেটা যদি হয় এখন 2D তখন কিন্তু এখানে আর একটা ভ্যালু নেই এখানে এখন একটা রো আছে আর আমার এই এম ডাটার একটা রোতে কয়টা ভ্যালু আছে চারটা 0 1 2 3 চারটা ইন্ডেক্সে চারটা ভ্যালু আছে আমি এটাকে দুই ভাবে দেখাতে পারি এক হচ্ছে আরেকটা ফর ইচ লুপ দিয়ে আমি দেখাতে পারি অথবা ইন্ডেক্স গুলো মেনশন করে দিয়ে দেখাতে পারি আমি দুই ভাবেই দেখাচ্ছি আমি যদি ঠিক এভাবে লিখি echo $v data index 0 v data index 1 index 3 okay echo data 0 1 2 and
3 সো যখন একবার এটা ইটারেট হয়ে গেল রাইট প্রথম রো এর ডাটা আমি দেখিয়ে দিলাম ফাইনালি আমি তাকে কি করতে বলবো তুমি লাইন ব্রেক দিয়ে দাও তাই না সো লেটস চেক আমার আউটপুটটা আসবে কি ওই 8টা ভ্যালু প্রথমবার ইটারেশনেই 4টা ভ্যালু প্রিন্ট হবে দেখাবে এটা বেসিক্যালি কততে আছে ভি ডেটা 0 ভি ডেটা 1 2 and 3 আবার যখন পরের বারের লুপ ইটারেট হচ্ছে তখন ইনডেক্সের নাম কিন্তু ঠিকই আছে কাউন্টারটা বাড়ছে কার রো এর সো এখানেও কিন্তু 0 1 2 3 তে ভিন্ন ভ্যালুগুলো রয়েছে সেটা ক্লিয়ার সো এই ধরনের কোড লেখা হয় ঠিক তখন যখন আমরা ইনডেক্সের নাম জানি অনেক সময় প্রোগ্রামিং এর ক্ষেত্রে অ্যারের ইনডেক্সের নামগুলো কি সেটা আমাদের জানার উপায় থাকে না ওকে তো সেই ক্ষেত্রে আমরা যেটা করে থাকি লুপের ভেতরে লুপ ঘুরিয়ে দেওয়া হয় যেটাকে আমরা নেস্টেড লুপ বলে থাকি আর নেস্টেড লুপে আমি আবারও যদি ফর ইচ এখানে ইমপ্লিমেন্ট করি এই ক্ষেত্রে যেহেতু ভি ডেটাটা একটা অ্যারে as a dollar ভ্যালুতে যায় সেক্ষেত্রে সে কি করবে এই ভি ডাটা প্রথমবার যখন এটা ইটারেট হবে একটা রো ভি ডাটাতে চলে আসবে আর ভি ডাটা আবার এর ভেতরে ইন্টারনালি আবার ইটারেট হবে তাই কি না সো আমি যখন একটা একটা করে ভ্যালু পাবো আমি একটা করে ভ্যালু পাচ্ছি এখন এখানে 4টা ভ্যালু কি পাশাপাশি বসবে না মনে করেন আমার এখানে এম ডাটা থেকে ইটারেট হয়ে একটা রো ফার্স্ট রোটা এখানে এসেছে ভি ডাটার মধ্যে কি কি আছে একদম লাস্ট কর্নার হ্যাঁ ভি ডাটার মধ্যে কয়টা ভ্যালু আছে 4টা ভ্যালু আছে 0 তে 2 3 4টা ভ্যালু আছে 0 তে আছে 100 2 তে 200 3 1 এ 200 2 তে 300 এবং 3 তে 400 সো এটাও কিন্তু একটা অ্যারে তাই না সো এই অ্যারেটাকে যখন এই ফর ইচ লুপের একটা অ্যারে হিসেবে অ্যাসাইন করলাম এটা বেসিক্যালি 1D সে কি করবে একটা করে ভ্যালু তার মানে ফার্স্টে সে 0 ইনডেক্সের ভ্যালু 0 তে কত আছে 100 এখানে 100 দেখাবে তারপরে 1 ইনডেক্সে কত আছে 200 তাহলে 200 এখানে চলে আসবে এখানে 200 দেখাবে কনক্যাট হচ্ছে না পাশাপাশি বসছে তো তারপরে 300 তারপরে 400 রাইট আমার লুপ শেষ আমার ভি ডেটা কি শেষ হয়ে গেছে না তারপরে আবার বাইরের ইটারেট হবে বাইরের ইটারেট হলে কি হবে তখন 1 নাম্বার রো যেটা এর আগের বার ছিল কি 0তম ইনডেক্স এবার কি 1তম ইনডেক্স 1তম ইনডেক্স থেকে আবার 4টা ভ্যালু কার কাছে পাঠাবে ভি ডেটা সো ভি ডেটার ইনডেক্স কি ডিফাইন না 0 to 3 সো আবার 0 to 3 থেকে ভ্যালু অ্যাসাইন হবে এখানে প্রিন্ট হবে এখন কথা হচ্ছে যে আমি যদি এখানে একটা লাইন ব্রেক না দেই কি হবে সব ডেটাগুলো এক লাইনে দেখিয়ে দেবে রাইট তো আমি বলছি যে লাইন ব্রেক করার জন্য লুপ যখন শেষ তখন তুমি একটা ব্রেক মেরে দাও বিষয়টা বোঝা যাচ্ছে আমরা যা দেখতে চাচ্ছিলাম টেবুলার ডেটা ঠিক তেমনই দেখা যাচ্ছে তাই না ক্লিয়ার ওকে হ্যাঁ ব্রেক মাথার উপর দিয়ে যাচ্ছে গরম হয়ে গেছে রুম 15 মিনিটের ব্রেক সবাই এবার আমরা আলোচনা করব পিএসপির গ্লোবাল অ্যারে নিয়ে ওকে পিএসপি গ্লোবাল অ্যারে পিএসপি তে 8টা গ্লোবাল অ্যারে আছে এখানকার দুইজন কোথায় গেল তিনজন না অ্যারে তো নেস্টেড হয় না অ্যারের ভেতরে
স্পেসিফিক ইন্ডেক্সে আপনি অ্যারে দিতে পারেন, বাট ওটাকে নেস্টেড বলা যাবে না। ওইটা তখন বেসিক্যালি কমপ্লেক্স অ্যারে হয়, ওর নির্দিষ্ট কোনো নাম নেই। আপনি 1D অ্যারেতে না 2D অ্যারের একটা নির্দিষ্ট ইন্ডেক্সে আরেকটা অ্যারে ক্রিয়েট হতে পারে, বাট ওখানে কোনো ডাইমেনশন ক্রিয়েট হয় না। প্রয়োজনে আপনার যতবার প্রয়োজন পড়বে ঠিক ততবারই করতে পারবেন। করতে পারেন। হ্যাঁ, আনা যাবে। আচ্ছা, পিএসপি গ্লোবাল অ্যারে নিয়ে আমি কথা বলছিলাম। পিএসপি তে গ্লোবাল অ্যারে গুলো ডলার সাইনের পর আন্ডারস্কোর দিলে দেখা যায়। ওকে, আমরা যদি ডলার সাইনের পরে আন্ডারস্কোর দেই, আন্ডারস্কোর দিলে এই যে অ্যারে গুলো দেখাচ্ছে, না এটা অ্যারে, ভেরিয়েবল না। ওকে, গ্লোবাল অ্যারে। সো 8টা গ্লোবাল অ্যারে আছে, এর মধ্যে মোস্টলি ইউজড হচ্ছে বেসিক্যালি গেট, পোস্ট, সেশন এবং ফাইল। কুকি, ইএনভি, সার্ভার রিকোয়েস্ট খুব কম ইউজ হয়, বাট এর ইউজ আছে। তো একটু জোড়ায় জোড়ায় যদি বলা হয় তাহলে একদম উপরেরটা এবং নিচেরটা কুকি আর সেশন একই ক্যাটাগরিতে পড়ে। অ্যারে বা গ্লোবাল অ্যারে যেগুলো, মানে অ্যারে তো মেমোরিতেই ডাটা রাখে, তাই না? বাট এই গ্লোবাল অ্যারের মধ্যে কুকি আর সেশন ব্রাউজারের মেমোরিতে ডাটা রাখে। যত ভেরিয়েবল আমরা ডিক্লেয়ার করি, যত অ্যারে আমরা ডিক্লেয়ার করি, ভ্যালু দেই না, ভ্যালু তো রাখতে হয় কোথাও, এটা রাখে র্যামে। আমরা যখন প্রোগ্রামটা রান হয় তখন এটা র্যামে রাখে, র্যাম থেকে তুলে দেখায়। বিষয়টা বোঝা যাচ্ছে? বাট আমি যদি এই দুইটা গ্লোবাল অ্যারে ইউজ করি, কুকি বা সেশন, এরা ইউজ করে যে ব্রাউজারে আমি রান করছি সেই ব্রাউজারের মেমোরি। মেমোরি দুই রকমের হয় আমরা জানি, তাই না? প্রাইমারি আর সেকেন্ডারি। আমাদের মেশিনে দুইটা মেমোরি আছে, হার্ড ড্রাইভটা হচ্ছে সেকেন্ডারি মেমোরি আর র্যামটা হচ্ছে প্রাইমারি মেমোরি। আচ্ছা, ব্রাউজারেই দু ধরনের মেমোরি আছে, ক্যাশ মেমোরি আর টেম্পোরারি মেমোরি। ব্রাউজারের ক্যাশ মেমোরিতে যদি কোনো ডাটা রাইট করে রাখতে হয় তখন কুকি ইউজ করা হয়। আর টেম্পোরারি মেমোরিতে ডাটা রাখে কে? সেশন। ক্যাশে রাখার জন্য কুকি আর টেম্পোরারি লোকেশনে রাখার জন্য সেশন। সো খুবই গুরুত্বপূর্ণ অ্যারে হচ্ছে সেশন। কোন রেস্ট্রিক্টেড জোন তৈরি করার জন্য, অথেন্টিকেশন প্যানেল তৈরি করার জন্য আমরা মূলত সেশনের ইউজ করে থাকি। সো প্রোগ্রামিং এ একটা বেশ পাওয়ারফুল সিনট্যাক্স হচ্ছে অ্যারে, এবং তার মধ্যে ওয়ান অফ দ্য মোস্ট পাওয়ারফুল অ্যারে হচ্ছে কি? সেশন। ওকে, যত ধরনের অথেন্টিকেশন প্যানেল তৈরি হয় ওয়েব বেসড, ম্যাক্সিমামই সেশন বেসড হয়ে থাকে। আবার যত ধরনের মেসেজ আমরা দেখে থাকি সাইটগুলোতে, তার ম্যাক্সিমামই করা হয়ে থাকে সেশনের মাধ্যমে। কুকির ইউজ নেই বললেই চলে, এটা ডেপ্রিকেটেড বলা যেতে পারে, কারণ এখন ব্রাউজারের সেকেন্ডারি মেমোরিতে ডাটা রাখার জন্য ব্রাউজার নিজেও কিছু দায়িত্ব নাই। কোনো একটা পেজ যদি 30 সেকেন্ডে লোড হয়, 30 সেকেন্ড ধরে লোড হয় বা লোডিং এর পর 30 সেকেন্ড থাকে, কিছু ব্রাউজার আছে অটোমেটিক সেটাকে তার ক্যাশে নিয়ে নেয়, লাইক মোজিলা। ওকে, সো ক্যাশ করে ফেলে ওই পার্টিকুলার পেজ এবং ইউআরএল কে। সো এই কারণে প্রোগ্রামিং করে ক্যাশে দেওয়ার আর প্রয়োজন পড়ে না। ম্যাক্সিমাম ব্রাউজারের, এক্সেপ্ট আই ব্রাউজার, সবগুলো ব্রাউজারই কিন্তু ক্যাশিং করছে নিজস্ব টেকনিকেই। এরপরে গুরুত্বপূর্ণ দুইটা অ্যারে আছে, পোস্ট আর গেট। আমরা যখন ক্লায়েন্ট থেকে ডাটা সার্ভারের কাছে দিতে যাই, অথবা সার্ভার ক্লায়েন্টের ডাটা রিসিভ করবে, যদি কিভাবে করবে সেটা যদি বলতে চাই, এই দুইটা অ্যারের কোনো বিকল্প নেই।
যেটা বলা হয়ে থাকে ক্লায়েন্টের ডাটা সার্ভার রিসিভ করবে বা ক্লায়েন্ট থেকে যখন সার্ভারের কাছে আমি ডাটা পাঠাবো এর জন্য আমাকে ইউজ করতে হবে কি ফর্ম আর ফর্মের মেথড দেওয়া হয় কি গেট অথবা কি পোস্ট তখন এই দুইটা অ্যারে এনেবল হয় মেথড গেট হলে অ্যারে এনেবল হয় কি গেট আর মেথড পোস্ট হলে অ্যারে যেটা এনেবল হয় সেটা কি পোস্ট ওকে সো ইউজারের ডাটা সার্ভারে রিসিভ করার জন্য আমরা নরমালি গেট আর পোস্ট অ্যারে ইউজ করে থাকি ফাইল ইএনভি এই দুটো সিমিলার টাইপের মূলত এদেরকে ইউজ করা হয়ে থাকে ক্লায়েন্টের ডাটা সার্ভারে নেয়ার জন্যই বাট অ্যারে টাইপের ডাটা আমরা যখন ক্লায়েন্টের ডাটা বলি একটা ইনপুট বক্সের নাম ভিন্নটাতে ইমেল তারপরেরটাতে পাসওয়ার্ড দিয়ে যখন সেভ করছি তখন মূলত নেম ইমেল পাসওয়ার্ড তিনটা ভ্যালু আমার পোস্ট বা গেটে যাবে একটা সিঙ্গেল ডাইমেনশনাল অ্যারেতে বাট আমি যখন ওই ফর্মের মধ্যে একটা ফাইল আপলোড করতে যাব ফাইলটা কিন্তু সিঙ্গেল নেম দিয়ে এটাকে ট্রেস করা বা বোঝা সম্ভব না ফাইল হিমসেলফ এ অ্যারে রাইট আমি যে ধরনের ফাইলই বলি না কেন তার ভেতরে কিন্তু বেশ কিছু ইনফরমেশন দরকার পড়ে বা জানার দরকার পড়ে ফাইলের নাম ফাইলের এক্সটেনশন ফাইলের টাইপ ফাইলের সাইজ রাইট ফাইলের এরর এগুলো জানার দরকার পড়ে দ্যাটস ওয়াই ফাইলগুলো হয়ে থাকে অ্যারেতে সো এই কারণে ওই অ্যারে রিলেটেড ফাইলগুলো বা ফাইল যখন আমরা ফর্ম থেকে সার্ভারের কাছে পাঠাই তখন সেগুলোকে রিসিভ করার জন্য মূলত ইউজ করা হয়ে থাকে ইএনভি অর ফাইল সরি সো ইএনভি বা ফাইল এই দুইটা অ্যারের ইউজ হচ্ছে কোথায় ফাইল ক্লায়েন্ট থেকে সার্ভারে দেওয়ার জন্য এরপরে আছে রিকোয়েস্ট আর কি সার্ভার এই দুটো অ্যারে মূলত নরমালি আমরা ইউজ করে থাকি যদি কখনো সার্ভারের ইনফরমেশন আমার দরকার পড়ে দেন সার্ভার অ্যারেটা ইউজ করা হয় আর যদি ক্লায়েন্টের ইনফরমেশন দরকার পড়ে যে আমার রিকোয়েস্ট কোথা থেকে আসে তার কোনো ইনফরমেশনের দরকার পড়ে তখন রিকোয়েস্ট অ্যারে সো গুরুত্বপূর্ণ বাট ইউজ কম গেট আর পোস্টের ইউজ বেশি দেন সেশন ফাইল এর ইউজ অনেক বেশি আছে তো আমরা যখন ক্লায়েন্টের ডেটা সার্ভারে অথবা সার্ভারের ডেটা ক্লায়েন্টে নিয়ে কাজ করতে যাব তখন কিন্তু আমাদের এই গেট বা পোস্ট অ্যারে খুব বেশি প্রয়োজন পড়বে আমরা একটা ছোট্ট টাস্ক করার চেষ্টা করি দুইটা ইনপুট বক্স যেখানে আমরা ফার্স্ট নেম লাস্ট নেম দিব ক্লিক করলে সেটা ফুল নেম হবে ঠিক আছে টাস্কটা কি আমরা দুইটা ইনপুট বক্স নিচ্ছি এটা একটা ফর্মের মধ্যে থাকবে বাটন ক্লিক করলেই ফার্স্ট নেম এবং লাস্ট নেমের দুইটা ভ্যালুকে নিয়ে আমরা কনক্যাট করে ফুল নেম হিসেবে দেখিয়ে দিব রাইট এর আগে তো এরকম কিছু করতে পারতাম না ইউজার থেকে ডাটা নিয়ে প্রোগ্রাম করতে পারতাম না আজকে আমরা সেটা শুরু করতে যাচ্ছি ঠিক আছে ওকে সো আমরা যে 16 এর মধ্যে একটা ফাইল করছি মেথড নামে
ওকে, আমরা একটা ছোট্ট কাঠামো তৈরি করেছি। যদি মেথড এক্সাম্পলটা রান করাই, ফার্স্ট নেম, লাস্ট নেম, ক্লিক, ফুল নেম। সো ফুল নেমের জন্য আমার ইনপুট বক্সের দরকার নেই, ফুল নেমের মধ্যে স্ট্রেট ফরওয়ার্ড ডাটাটা দেখালেই হবে। আর এটাকে বর্ডার দিয়ে সেন্টারে সেট করে দিচ্ছে, ঠিক এখানে গেল। সো আমার ফার্স্ট নেম, লাস্ট নেম ক্লিক করলে আমার ফুল নেমটা আসবে, রাইট? তো খেয়াল করেন আমি ক্লিক করার সাথে সাথে আমার ইউআরএলটা বড় হয়ে গেছে, রাইট? সো ফর্ম যখন দেওয়া হয় আর ফর্মে যখন কোনো মেথড থাকে না, তখন এটা বাই ডিফল্ট গেট হয়, আর গেট ইউআরএল দিয়ে ডাটা পাঠায়। সো অনেক সময় আপনাদের কাছে কোশ্চেন আসতে পারে গেট আর পোস্টের পার্থক্য কি। প্রথম পার্থক্য হচ্ছে গেট ইউআরএল এ ডাটা পাস করে, পোস্ট হিডেন এ ডাটা পাস করে। দুইজনই এসটিটিপি ইউজ করে। এসটিটিপি কি? এটা প্রোটোকল, হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। ওকে, একটু খেয়াল করেন আমরা যখন ফর্মে আছি, ফর্মের অ্যাকশন নেই আর মেথড, মেথড আমরা যদি মেনশন করতে চাই পোস্ট মেনশন করে দিতে হবে, আর গেটের জন্য কিছু বলার দরকার নেই। অথবা কি মেথডের মধ্যে আপনাকে লিখতে হবে কি গেট। অ্যাডভান্স প্রোগ্রামিং এ বা ফ্রেমওয়ার্ক বেসড প্রোগ্রামিং এ গেট ইউজ করতে একেবারে নিষেধ করা হয়, কারণ গেট সিকিউর না। বাট গেট ফাস্টার দেন পোস্ট। যদি কখনো প্রয়োজন পড়ে ফাস্টার কোনো কিছুর জন্য, তখন পোস্ট ইউজ করা যেতে, গেট ইউজ করা যেতে পারে। বাট যদি ফ্রেমওয়ার্ক অ্যালাউ না করে সেটাও করা যাবে না। কিছু কিছু ফ্রেমওয়ার্ক আছে গেট অ্যালাউ করে না, লাইক লারাভেল, লাইক কোডিগনেটর। ফর সিকিউরিটি গেট মেথড ইউজ করাই হয় না ফর্মের মেথড হিসেবে। ওকে, এখন দ্বিতীয় যে বিষয়টা সেটা হচ্ছে অ্যাকশন। খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গা। আমরা যখন এই পেজটাকে রান করেছি, এখন পর্যন্ত এই পেজের ভেতরে কোনো পিএসপির কোড নেই, ওকে? বাট এই পেজটা আমরা কিন্তু htdocs-এই রেখে রান করছি, দ্যাট মিনস সার্ভার এনভায়রনমেন্টেই রাখা আছে। যখনই আমি কোনো পেজ লোড দেই, একটা ইনস্ট্রাকশন একটু খেয়াল করেন, আমি যখন লোড দিচ্ছি তখন এই পেজটা কিন্তু সার্ভার থেকে রান করে ক্লায়েন্টের কাছে আসে। যদি ওই পেজের ভেতরে পিএসপির কোনো কোড থাকতো, তখন সেটা কিন্তু এক্সিকিউট হওয়ার পরে ব্রাউজারে এসে HTML এবং CSS রান করত। ওকে, এখন এখানে একটা ফর্ম আছে আর বাটনটা হচ্ছে সাবমিট। আমি যখন সাবমিট বাটনটা প্রেস করব, এর ডেস্টিনেশন হবে কি অ্যাকশন। যদি অ্যাকশনে কোনো কিছু না থাকে, দ্যাট মিনস দিস পেজ, ওন পেজ। আর যদি ডেস্টিনেশনে কোনো নাম দেওয়া থাকে, অ্যাকশনে কোনো নাম দেওয়া থাকে, তখন এই ফর্মের ডাটাটা চলে যাবে কার কাছে? অ্যাকশনের কাছে। ওই পেজও লোড হবে এবং ওই পেজের ভেতরে আমাদের যে মেথড, সেই মেথড অনুযায়ী ডাটাগুলো পাওয়া যাবে। ক্লিয়ার? ওকে, তাহলে কি হচ্ছে, মেথড আকারে আমাদের ডাটাগুলো সেখানে পাওয়া যাচ্ছে কোথায়? অ্যাকশন পেজে। বাট আমি যেটা চাচ্ছি যে এখানেই ফুল নেমটা ডিসপ্লে করুক, এটা কি অন পেজ। সো আমার অ্যাকশনে কোনো কিছু দেওয়ার দরকার আছে? নেই। বুঝতে সমস্যা হচ্ছে? মাথার উপর দিয়ে যাচ্ছে? জি স্যার, কিছুটা আপনার পেছনের জন্য ওর একটু বেশি। হ্যাঁ, পুরাই তো বিপদ। মাসুম না, চোখে মুখে পানি দিয়ে আসেন, কিছু হয় নাই? তাহলে বাইর দিয়ে যাওয়ার কারণটা কি? রোটেট করে নেবে? ওকে, সিনট্যাকটিক্যাল আলোচনা হচ্ছে, ঠিক আছে? তো এটা একটু দেখার চেষ্টা করি, একটু খেয়াল করেন যে আমি বলছি, মানে এখন পর্যন্ত কেউই কোশ্চিন করলো না যে আমি বলছিলাম যে ডাটাগুলো অ্যাকশনে গিয়ে অ্যারের মধ্যে পাওয়া যাবে, তাই না? আমি একটা কোশ্চিন এক্সপেক্ট করছিলাম আপনাদের কাছ থেকে, ওয়েট করার পেছনে সেটা একটা কারণ, যে অ্যারেতে তো ডাটা যাবে,
সে ডাটা না হয় ধরলো, আমি কিভাবে তার কাছ থেকে অ্যারের কাছ থেকে ডাটা পাবো? ইন্ডেক্স গুলো কি হবে? ইন্ডেক্স কি অটোমেটিক 0 1 2 অ্যাসাইন হবে নাকি অন্য কিছু? এটা নিয়ে কেউ কিন্তু কোশ্চেনই করে নাই। আমি বলছি ডাটাগুলো যাবে কার কাছে? অ্যারের কাছে, রাইট? আমি যদি পোস্ট মেথড দেই তাহলে পোস্ট অ্যারের কাছে, গেট মেথড দিলে গেট অ্যারের কাছে। বাট অ্যারেতে না হয় ভ্যালু গেল, কোন ইন্ডেক্সে কোন ভ্যালু যাবে? অ্যাসোসিয়েটিভ যাবে, রাইট? আমাদের ফর্মের ভেতরে ফিল্ড গুলোর যে নাম আছে সেই নামগুলোই ওই অ্যারের ইন্ডেক্স হবে। যেমন এখানে একটা নাম আছে ফার্স্ট নেম, এটা একটা ইনপুট বক্স, ফার্স্ট নেম হবে ইন্ডেক্স আর ইনপুট বক্সে যা লিখবো সেটা হবে কি তার ভ্যালু। সিমিলার ভাবে লাস্ট নেম এবং রেসপেক্টিভলি কি বাটন, বাটনের ভ্যালু কিন্তু ডিফাইন কি ক্লিক। ওকে, সো অ্যারেতে কি কি ভ্যালু আছে সেটা দেখার সিস্টেম আছে, একটা নির্দিষ্ট সিনট্যাক্স আছে যাকে আমরা ফাংশন বলি। বাট ফাংশন নিয়ে যেহেতু কোনো আলোচনা হয় নাই সেহেতু আমি ফাংশনের ওপরে কোনো কিছু বলছি না, জাস্ট বলছি এটা একটা সিনট্যাক্স। প্রিন্টার এটা একটা সিনট্যাক্স যার ভেতরে অ্যারে লিখলে ওই অ্যারেতে কি ভ্যালু আছে সব দেখা যায়, রাইট? আমি এটাকে বলছি সিনট্যাক্স, যে সিনট্যাক্সের নাম ফাংশন। ফাংশন কি সেটা আমি আজকে বলবো না, বাট এতটুকু বলবো যে এই প্রিন্টার ফাংশনের মধ্যে যদি কোনো অ্যারে দিয়ে দেই, ওই অ্যারের ভেতরে কি আছে সেটা খোলাসা করে দিয়ে দেবে আমাদের সামনে। বোঝা যাচ্ছে? তো লেটস চেক। আমি যদি প্রাথমিকভাবে লোড দেই, অ্যারেতে কোনো কিছু নেই। ওকে, সো আমি যদি এমডি শাহিল আলম এবং লাস্ট নেমে তালহা বলি, ক্লিক করেছি, একটু খেয়াল করেন যে ফার্স্ট নেমের মধ্যে এমডি শাহিল আলম আর লাস্ট নেমের মধ্যে তালহা, বাটনের মধ্যে ক্লিক। এখানে ট্রি লিখতে হয়, প্যাটার্ন ট্যাগ, এটা বেসিক্যালি অ্যারেটাকে সুন্দর করে দেখাতে সাহায্য করে, তাই না? এখন সুন্দর করে দেখাচ্ছে যে ফার্স্ট নেমে, লাস্ট নেমে এবং বাটনে। আমি তো বুঝতে পারছি, তাই না? সো এখন কি বলেন তো, আমরা এই অ্যারের ইন্ডেক্স গুলো, দুইটা ইন্ডেক্স কি কনক্যাট করতে পারবো না? যে পোস্ট ফার্স্ট নেম, কনক্যাট পোস্ট লাস্ট নেম, পুরোটাকে ইকো করে দিলে কি ফুল নেম পাবো না? মাসুম রানা পাবো? আবু জার পাবো? হায়দার আলী পাওয়া যাবে? যাবে? যাবে তো নাকি? তেজকিয়া কলেজ, নাম কি আপনার? জান্নাত, মনে থাকবে। ওকে, তো লেটস চেক এটা আসলেই করা যায় কিনা। Echo post first name, post last name. Let's check. ক্লিক করেছে, দেখেন শাফানা আলম কিন্তু এখানে এসেছে, কারণ ফার্স্ট নেমে কি ছিল? শাফানা, লাস্ট নেমে। বিষয়টা বোঝা যাচ্ছে? আচ্ছা, এখন আমি যদি এই অংশটাকে অফ করে দেই, আমি যা লিখছি, রাইট? সো ফার্স্ট নেম, লাস্ট নেম কনক্যাট করে আমাকে ফুল নেমে দিচ্ছে। আমি যদি এখানে লিখি 1 2 3 আর এখানে লিখি 4 5 6, কি আসবে? কনক্যাট করে দেখাবে। সেটা বোঝা যাচ্ছে? জাস্ট ভ্যালু দুইটাকে কি করা হচ্ছে? কনক্যাট করা হচ্ছে। এখন আমি যদি দুইটা ভ্যালুকে যোগ করতে চাই, যোগ হবে। বাটন প্রেস করেছি, দুইটা ভ্যালু আমি যোগ করব, যোগ করতে পারবো না? বিয়োগ করতে চাইলে বিয়োগ করতে পারবো না? পারবো তো, সবই করতে পারবো, রাইট?
আস্তে আস্তে মাথা না হলে হবে? হ্যাঁ, করা যাবে? তাহলে দুইটা ইনপুট বক্স আর 5টা বাটন নেন, প্লাস মাইনাস, মাল্টিপ্লিকেশন, ডিভিশন আর রিমাইন্ডার। যখন যে বাটনে প্রেস করব সেই রেজাল্টটা দেখাবে। করেন, ঠিক আছে? এটা করতে পারলে ছুটি শেষ। হ্যালো,